সবাইকে স্বাগত জানাই কেমিস্ট্রি ক্লাসে। সবাই আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি একটু গ্রুপে জানাই দিই, ক্লাস শুরু হয়ে গেছে। মানে কি করা গেলে আপনারা পড়াশোনা শুরু করবেন বলেন? অনেকে তো এখনো পড়াশোনা শুরুই করেনি, তাদের যে কি হবে আল্লাহই জানে। হ্যাঁ, পড়াশোনা তো অনেকেই এখন শুরুই করে নাই, আল্লাহই ভালো জানে কি যে হবে। ক্লাসে তো সবাই জয়েন করছো নাকি? তাহলে আমার কেমিস্ট্রি বইটা নাই। দেখো, শর্ট সাজেশন দিলেই চলবে, আগের লাইভ গুলো করছি। গুড, ভেরি গুড। যাক, তাহলে এই ক্লাস নেওয়ার কি দরকার? আমাকে বলে দিলেই তো হয় ভাই, আমি লাইভ ক্লাস বেকার নিচ্ছি। আগের ক্লাসগুলো যদি করেন আবার বুঝানো লাগতেছে, ঝামেলা না? একদিন একবারই তো হয়ে যায়। পানি, আচ্ছা পানি কাকে বলে? যেটা আমরা পান করি নাকি, যেটা পান করার যোগ্য সেটাই পানি, রাইট? যেটা পিএইচ এর মান 7 থাকে, আমরা বলি 7 এর আশেপাশে 6.5 থেকে 7 এর আশেপাশে থাকে, সেটা আমরা পান করতে পারি। তো এখন এই পানির মধ্যে আবার কিছু ধরনের একটু ভিন্নতা আছে। পানির মধ্যে কিছু ধরনের কি আছে, একটু ভিন্নতা আছে। যেমন খর পানি আর একটা আছে মৃদু পানি। পানি দুই প্রকার হয়। পানি কয় প্রকার হয়? দুই প্রকার হয়। দেখেন, আমি এইটাকে মানে ব্যাখ্যা করার আগে আপনাদের আরো কয়েকটা টপিক একটু ব্যাখ্যা করে দিই। যেমন পানি নিয়ে একটু কথা বলি। পানি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে খর পানি আর একটা হচ্ছে মৃদু পানি। পানি একটা খর পানি আর একটা হচ্ছে মৃদু পানি, যেটা আমরা পান করি। মৃদু পানি, মৃদু বানান কি ঠিক আছে? ঠিক থাকলেই হইলো আর কি, মোটামুটি। আচ্ছা, এখন আসলে আবার খড়ের মধ্যে দুই প্রকার আছে। খড় পানি কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে স্থায়ী আর একটা আছে অস্থায়ী। দেখেন, খড় পানিটা আসলে কি? খড় পানিটা খুব সিম্পলি ধরে যদি উদাহরণ দেই, পুকুরের পানি দেখছো না? পুকুরের পানিটা একটা খড় পানির উদাহরণ হতে পারে। নর্দমার পানি, মানে যেগুলো পানিতে বিভিন্ন ধরনের ধাতব লবণ যুক্ত থাকে, যেমন ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, এই সকল ধাতু যুক্ত লবণ যদি যুক্ত থাকে ওই পানিতে, তাহলে ওই পানিটাকে বলা হয় খড় পানি। এবং তার মধ্যে দুই প্রকার আছে, একটা হচ্ছে স্থায়ী আর একটা হচ্ছে অস্থায়ী। তো স্থায়ী খড় পানি কাকে বলে? এই তোমাদের সংজ্ঞার মধ্যে লেখা আছে যে পানিতে যদি ক্যালসিয়াম এবং হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, ফেরাস, আয়রনের বাইকার্বনেট, সালফেট এবং ক্লোরাইড জাতীয় লবণ যদি দ্রবীভূত অবস্থায় থাকে, তাহলে এই পানিকে বলা হয় মূলত খড় পানি, বা এই পানিকে বলা হয় মূলত স্থায়ী খড় পানি। ঠিক আছে? আচ্ছা, এখন এই স্থায়ী খড় পানি কিংবা অস্থায়ী খড় পানি, এই দুইটা কিন্তু আমাদের জন্য উপযোগী নয়, বা আমরা পান করতে পারি না। বাট এইটাকে আমরা পানের উপযোগী করব, পানের উপযোগী করব, অর্থাৎ এই খড়টাকে আমরা মৃদুতে রূপান্তর করব। কি উপায়ে? এই উপায়টার নামই হচ্ছে পারমুটিক প্রণালী। এই উপায়ের নামই হচ্ছে পারমুটিক প্রণালী। পারমুটিক হচ্ছে এক ধরনের রাসায়নিক দ্রব্য, এক ধরনের কি রাসায়নিক দ্রব্য, যেই রাসায়নিক দ্রব্যটা মূলত এই পানির খড়টাকে প্রশমিত করে, যার জন্য এই প্রণালীটার নামই দেওয়া হচ্ছে পারমুটিক প্রণালী। তো পারমুটিটের এইটা কিন্তু খুবই 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 ইম্পর্টেন্ট, যে পারমুটিটের রাসায়নিক সংকেতটি লেখো, বা পারমুটিট কি, একটু ভালো করে মনোযোগ দাও এখন, যে পারমুটিট কি। হ্যাঁ, পারমুটিট কি বা এর রাসায়নিক সংকেত লেখো। এই ব্যাপারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই, মানে ধরো যে পরীক্ষার মধ্যে এটা প্রায় 99 থেকে 100% ইম্পর্টেন্ট, মানে আসছে অথবা আসেনি, প্রত্যেকবারে আসে, ইনশাআল্লাহ এবার আসবে। আমি যদি গতবারে কথা বলি, বাহ চমৎকার, কি দেখাবো আমি এখানে। আমাদের মাস্টার বইয়ের এটাই তো বৈশিষ্ট্য। দেখো, আমরা তোমাদের এখানে বলে দিয়েছি না কত সালে, 2024, 23, 22। চিন্তা করো ভাই,
গত 22 প্রবিধান লঞ্চ হওয়ার পরে তিনবার বোর্ডে আসছে, মানে তিনবার এটা হেক্টিক করছে এটা, বুঝছো? এই জন্য কিন্তু এত লাউড দিয়ে বললাম আমি, বুঝছেন তো? আমি যখন যেটাতে লাউড দেবো তখন বুঝে নিবেন যে ভাইয়া যখন লাউড দিচ্ছে তার মানে ওটা একটু ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, দেখেন এটা রাসায়নিক সংকেতটা আমি একটু লিখে দিচ্ছি। দেখেন এটার রাসায়নিক সংকেত হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম তোমার সিলিকেট, বাই হচ্ছে ইনটু হচ্ছে তোমার 3 অণু পানি, 3 অণু পানি। সোডিয়াম এটার বাংলা নাম হচ্ছে সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট, শর্টে এমন হয় দেখে সিলিকেট, সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। মনে থাকবে, মনে থাকবে, সোডিয়াম অ্যালুমিনিয়াম অর্থ সিলিকেট। তোমাকে বাংলাটাও লিখতে হবে প্লাস এই সংকেতটাও লিখতে হবে, এটা তোমার পরীক্ষায় 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে? ওকে, এটা প্রমাণটা মানে একটা সংকেতটা জানতে হবে। আচ্ছা, আর তেমন কিছু এখানে জানতে হবে না। তারপরে এখানে তোমাদের সংক্ষিপ্ত সুন্দর করে লেখা আছে মৃত পানি এবং ক্ষার পানির পার্থক্যগুলো, এগুলো পড়ে নিবা ভাই, খুবই ইজি জিনিস। হ্যাঁ, আমি এখন যেটা যাবো সেটা হলো মেইন প্রমাণটা। প্রমাণটা ভাই দেখেন, আমি এই দেখেন এটা হচ্ছে আমার হ্যান্ড নোট, ঠিক আছে? এই প্রমাণটা যেটা দেখতেছেন আপনি এখানে, এটা টোটালি হচ্ছে আমার হ্যান্ড নোট। এর চেয়ে সহজ ভাবে আপনি কিন্তু বইও পাবেন না, বইয়ে কিন্তু অন্যভাবে লেখা আছে, বাট এটা হচ্ছে আমার হ্যান্ড নোটটা স্পেশালি, ঠিক আছে? তো আমি যেভাবে লিখে দিয়েছি আপনারা সেভাবে ভালোভাবে এটা পড়বেন। হ্যাঁ, এখন আসেন যে এইটার মেইন এখানে একটা ইয়া আছে তোমার, এই যে এখানে একটা বিক্রিয়া আছে, এই বিক্রিয়াটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। এই যে বিক্রিয়াটা, জাস্ট এই দুই লাইনের বিক্রিয়াটাই বুঝাইতে হবে, এখানে পড়ার মতো তেমন কোনো টপিক নেই, তবে জাস্ট এই দুই লাইনের যে বিক্রিয়াটা আছে এই বিক্রিয়াটা যদি বুঝতে পারেন তাহলে আপনি বুঝবেন যে পারমাণবিকটা কিভাবে এই ক্ষার পানিটাকে মৃদ পানিতে রূপান্তর করে। কথা বুঝছেন? এখানে যা যাবতীয় আছে সব বাংলা লেখা আছে, এটা আপনাকে কি করতে হবে? মুখস্থ করতে হবে বা রাখতে হবে। ওকে, চলেন আমরা তাহলে এখন প্রমাণের দিকে যাই বা মেইন কাহিনীর দিকে যাই। দেখেন তাহলে পারমাণবিক প্রণালীর ব্যাখ্যাটা তুমি কিভাবে লিখবা? এখানে যেভাবে লেখা আছে তুমি সেভাবে লিখবা। এখন এইখানে এক ধরনের বিক্রিয়া ঘটে, সেই বিক্রিয়াটা তোমাকে একটু বুঝিয়ে দিই। বিক্রিয়াটা প্রথমে বাংলায় লেখা আছে কি, যে দুই অণু সোডিয়াম আর মোটিট প্লাস ক্যালসিয়াম লবণ, ক্যালসিয়াম লবণ ক্যালসিয়াম লবণ বলতে এখানে কি বোঝাচ্ছে বলতো? ক্ষার পানিটা, ক্যালসিয়াম লবণ, এইটা হচ্ছে মূলত আমাদের ক্ষার পানিটা। দেখো এই দুজনকে এখন বিক্রিয়া দিলাম আমি, এই দুজনকে আমি কি দিলাম? বিক্রিয়া দিলাম। এখান থেকে উৎপন্ন হবে হলো ক্যালসিয়াম পারমোটেট, ক্যালসিয়াম পারমোটেট প্লাস তোমার সোডিয়াম লবণ, সোডিয়াম লবণ। দেখো একটু ব্যাপারটা বোঝার ট্রাই করো, সহজভাবে আমি বোঝাচ্ছি, সমস্যা নেই। দেখো এইখানে আসলে খুব কি ছোট হয়ে গেল নাকি? কারণ বিক্রিয়াটা একটু বড় তো, আবার দেখা না গেলে সমস্যা হচ্ছে, অনেকটা দেখা যাচ্ছে, বড় করে দিই। দেখো এইখানে দুই অণু সোডিয়াম পারমোটেট মানে কি? একটু আগে তোমাদেরকে যে সংখ্যাটা লেখা হলো সোডিয়াম অ্যালুমিনিয়াম সিলিকেট ইনটু 3 অণু পানি, এইটা মূলত বিক্রিয়া করবে ক্যালসিয়াম লবণের সাথে, যেমন ক্যালসিয়াম তোমার হচ্ছে ক্লোরাইড, এটাই তো লবণ দিয়েছে নাকি, ক্যালসিয়াম ক্লোরাইড। এরা যখন বিক্রিয়া করবে একটু ভালো করে লক্ষ্য করে তুমি দেখো, এইখানে এইটা হচ্ছে আমাদের পারমাণবিকটা, তাহলে তুমি এখানে বাংলা লিখে দিতে পারো সোডিয়াম অর্থ গেট, আর এটা হচ্ছে তোমার কি? ক্যালসিয়াম ক্লোরাইড, ক্লোরাইড। তাহলে এরা বিক্রিয়া করে কি ঘটনা ঘটাবে? দেখো এখানে আসলে ক্ষতিকর জিনিস হচ্ছে আমাদের জন্য এই ক্যালসিয়াম, এটা হচ্ছে ক্ষতিকর, বুঝছো? এখানে ক্ষতিকরটা কোনটা? ক্ষতিকর হচ্ছে ক্যালসিয়াম। তাহলে এই ক্যালসিয়াম কি করবে? এই এখানকার যে অ্যালুমিনিয়াম সিলিকেটটা আছে এটার সাথে বিক্রিয়া করবে, তাহলে এরা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? ক্যালসিয়াম পারমোটেট, অর্থাৎ ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম এই যে সিলিকেট এবং 3 অণু পানি। তাহলে এখানে আমরা যদি
ক্যালসিয়ামের যোজনী চিন্তা করি, ক্যালসিয়ামের যোজনী হচ্ছে 2, তাহলে ক্যালসিয়ামের যোজনীটা এইদিকে আসবে। ঠিক আছে, একদম সহজ। যেমন আগে এখানে তুমি যদি একটু চিন্তা করো, সোডিয়ামের যোজনী কিন্তু 1, সোডিয়ামের একটা কিন্তু এখানে ছিল, তো এক এখানে দেওয়ার কথা না দেওয়ার কথা একই কথা। আর এখানে ক্যালসিয়ামের যোজনী যেহেতু 2, তাই এখানে 2টা গেছে, ওদিকে দেখা যাচ্ছে তো। আর একটু কাজ, সেটা কি, সেটা হলো এই যে দেখো এখানে ক্লোরিনটা বাকি থাকলো, সোডিয়ামটা বাকি থাকলো, তাহলে এখানে দেখো ক্লোরিন আছে 2টা, আর এখানেও সোডিয়াম আছে কয়টা, 2টা। তাহলে আমরা একটা কাজ করি, কি কাজ, যে এর সামনে আমরা একটা 2 দেব, আর এখানে আমরা এই সোডিয়াম ক্লোরাইড দেব। তাহলে দেখো হিসাবটা একদম বরাবর মিলে গেছে কিন্তু। এখানে দেখো 2টা সোডিয়াম, এখানেও 2টা সোডিয়াম, 2টা ক্লোরিন, কই গেল, এই যে 2টা ক্লোরিন, এখানেও 2টা ক্লোরিন। ঠিক আছে, সব হিসাব কিন্তু একদম বরাবর, কোনো এখানে ঝামেলা নেই। তুমি যদি এইটার দিকে চিন্তা করো, এখানেও কিন্তু হিসাবটা ক্লিয়ার, কারণ এখানে 2 দ্বারা গুণ আকারে আছে, তার মানে এইটা ডাবল ডাবল ছিল। আবার এখানেও দেখো 2 দ্বারা গুণ আছে কিন্তু, বাট ক্যালসিয়াম কিন্তু সিঙ্গেল একটা ছিল, এই যে একটাই আছে, তার মানে হিসাব কি মিলেছে, সব সব হিসাব মিলেছে। জাস্ট এই বিক্রিয়াটা তোমাকে মুখস্থ রাখতে হবে, আর বাদ বাকি তুমি এমনিতেই পাবা। বাদ বাকি তুমি একটু পড়ে দেখো, পড়ে দেখলে সব এমনিতে পাবা, এগুলো সহজ ভাবে বাংলা ভাষায় রেখে দেওয়া হয়েছে, এর চেয়ে সহজ ভাষায় তোমাকে লিখে দিবে না কেউ। ঠিক আছে, আচ্ছা তাহলে ক্লিয়ার হলে একটু সবাই ডান লিখবেন যে বিক্রিয়াটা বুঝছেন কিনা। একজন আমাকে খুব ফোন দিচ্ছে, আল্লাহর বান্দা, বুঝি না এর সমস্যা কি, 3-4 বার করে ফোন দিল। একটু কলটা ধরি, তোমরা একটু বলো, কমেন্ট করে বলো যে হচ্ছে বুঝছো কিনা। আচ্ছা আমরা কিন্তু এখন হচ্ছে পরের টপিক গুলো একটু যাবো, হ্যাঁ একটু যদি সবাই বোঝো তাহলে আমি পরের টপিকে যাচ্ছি। হ্যাঁ দেখো, ঠিক আছে, ওকে। তাহলে পরের যে টপিক, পরের টপিক হচ্ছে, আমরা যদি পরের স্টেপে যাই, পরের অধ্যায় হচ্ছে 10 অধ্যায়। 10 অধ্যায়ে ভাই পড়ার মতো কিছু নেই, শুধু একটা আছে তোমার ইলেকট্রোপ্লেটিং, এটা তোমাদেরকে সুন্দরভাবে এই যে তোমাদেরকে সাজেশনে দেওয়া হয়েছে, সুন্দর করে ওখান থেকে তোমরা পড়ে নেবে ইলেকট্রোপ্লেটিং কিভাবে করতে হয়। ঠিক আছে, এখন ওই ছোটবেলার মতো আর দেখানোর কোনো সময় নেই, কারণ হচ্ছে এগুলো তোমাদের ক্লাস 9 তোমরা পড়ছো অনেকবার করে যে ইলেকট্রোপ্লেটিং কিভাবে করতে হয়। ওইটাই শুধু একটাই প্রশ্ন আসে 10 অধ্যায় থেকে, আর তেমন প্রশ্ন আসে না। এবার আসো 11 অধ্যায়। 11 অধ্যায় হচ্ছে যৌগযুগের অধ্যায়, তো এই অধ্যায়টা একটু তোমাদেরকে ভালোভাবে পড়তে হবে। হ্যাঁ, তো ওই অধ্যায়টা আমি একটু শুরু করতে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখো, ক্লাস করতে এসে দেখি বই নাই, কেমনটা লাগে। আমার হাতেও কোনো বই নেই, আমিও পিডিএফ দেখে দেখে আপনাদেরকে পড়াচ্ছি, তাহলে কেমনটা লাগবে? সেম তো, হ্যাঁ জিনিসটা তো সেম। বই নাই তো কি হয়েছে, হ্যাঁ আপনাদের বোঝাতে বোঝাতে আমি ক্লান্ত। বই নাই তো কি হয়েছে, আপনাদের বোর্ড বই আছে না, বোর্ড বইটা বের করেন। বোর্ড বই কি সমস্যা, বোর্ড বইটা বের করবেন, 11 অধ্যায় বের করবেন। আর বইয়ে তো ক্লাসের কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। 11 অধ্যায়ের নাম কি? 11 অধ্যায়ের নাম হচ্ছে হাইড্রোকার্বন। দেখেন, হাইড্রোকার্বন বা হচ্ছে জৈব যৌগ, হাইড্রোকার্বন বা জৈব যৌগ। দেখেন হাইড্রোকার্বন কাকে বলে, এই অধ্যায়ের প্রথম প্রশ্ন, বা জৈব যৌগ কাকে বলে। প্রথম প্রশ্ন হচ্ছে যে হাইড্রো কার্বনটা কি জিনিস ভাইয়া,
কি বা কাকে বলে বা হচ্ছে যৌগ যৌগ কাকে বলে। হাইড্রোজেন, সহজ জিনিস দেখেন, হাইড্রোজেন ও কার্বন, এই আল্লাহর দুই বান্দা হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে, মানে কি এমন হবে না, সমন্বয়ে যে যৌগ গঠন করা বলে। যেমন ইত্যাদি। দেখেন তো এই যে যৌগগুলো আমি লিখলাম, এখানে আপনি দুইটা যৌগ দেখতে পাচ্ছেন, দুইটা মৌল দেখতে পাচ্ছেন, একটা কি, একটা হচ্ছে কার্বন, আরেকটা কি, আরেকটা হচ্ছে হাইড্রো। তার মানে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে যে যৌগগুলো গঠন করা হয় সেগুলোকে মূলত বলতেছে আমরা হাইড্রোকার্বন। হাইড্রোকার্বনের পরিধিটা অনেক বড়, বিশাল বড় পরিধিটা। হাইড্রোকার্বনের পরিধি নিয়ে কিন্তু বই আছে আলাদা আলাদা ইন্টারে, বুঝছো? তোমরা তো এখানে বাঁচি গেছো যে তোমাদের অত বড় বই পড়তে হয় না। তো এখন আসেন যে হাইড্রোকার্বন আমরা একটু পরিধি অত বড় করবো না, আমরা হালকা পাতলা ক্লাস 9 এ যা শিখছি সেগুলোকে আবার একটু রিভিউ করবো। দেখেন হাইড্রো কার্বন, হাইড্রোকার্বন মূলত দুই প্রকারের। যারা আর্টস থেকে আসছে তারা হয়তো এগুলো জানো না, যারা সায়েন্স থেকে আসছে তারা একটু রিভাইজ দিয়ে নাও। হাইড্রোকার্বন কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, আরেকটা হচ্ছে অসম্পৃক্ত। ক্লিয়ার? সম্পৃক্ত যে হাইড্রোকার্বনটা আছে সেই সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধনে থাকবে, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন, মানে এরকম দুইটা টান থাকবে, বা কার্বন কার্বন এরকম তিনটা বন্ধন থাকবে, আবদ্ধ থাকবে। একটু ভালো করে বোঝো, কারণ আমরা এখানে যে এখন বিষয়টা বর্ণনা করতেছি সেটা হচ্ছে যে জৈব যৌগের শ্রেণীভাগ ব্যাখ্যা করো। এই প্রশ্নটা তোমরা ইনশাআল্লাহ কমন পাবো পরীক্ষা 11 অধ্যায় থেকে, তোমরা এই প্রশ্নটা কমন পাবো যে জৈব যৌগের শ্রেণী ভাগ আলোচনা করো। কিভাবে সাজায় লিখবো সেটা মাস্টার বই আছে, মাস্টার বইটা দেখো, যাদের কাছে এখনো বই নেই তারা পিডিএফ দেখতে পারো। তাহলে হাইড্রোকার্বন কয় প্রকার? হাইড্রোকার্বন হচ্ছে আমাদের দুই প্রকার, একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন আর একটা হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন, আর অসম্পৃক্ত হাইড্রোকার্বনে কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন হতে পারে। এবার আসো আরো মজার কাহিনীতে, যে আমরা এখন আলাদা আলাদা ভাবে সবাইকে ব্যাখ্যা করবো। প্রথমে হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন। আরেকটা কথা বলি, যারা আর্টস থেকে কমার্স থেকে আসছো তোমরা হয়তো ভাবতেছো ভাই এগুলো কি জিনিস। আসলে জিনিসগুলো হচ্ছে ঠিক এরকম যে দেখেন এখানে আমার একটা মনে হয় জিনিস একটা পদকে ইয়া করতে ভুল হইলো, সেটা হলো যে হাইড্রোকার্বনের উপরে আরেকটা টপিক পার্ট ছিল, আমি আরেকটু ওই পার্টটা ব্যাখ্যা করি। একটা হচ্ছে হাইড্রোকার্বন, এখানে প্রথমে আমি এখানে জায়গাটি হবে দেখি হয় কিনা, এলিফ্যাটিক, এটা মিস গেছে, এলিফ্যাটিক। আরেকটা হচ্ছে তোমার অ্যারোমেটিক, অ্যারোমেটিক, এই লাইনটা বাদ গেছে। দেখো হাইড্রোকার্বন প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। এলিফ্যাটিকের আবার বাচ্চা কাছে দুই প্রকারের, একটা হচ্ছে তোমার সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। এবার ঠিক আছে, দেখো পার্টটা দেখো, হাইড্রোকার্বন দুই প্রকার, একটা হচ্ছে এলিফ্যাটিক আর একটা হচ্ছে অ্যারোমেটিক। তাহলে হাইড্রোকার্বনটা আসলে কি জিনিস ভাই? হাইড্রোকার্বনটা হচ্ছে হাইড্রোজেন এবং কার্বনের সমন্বয়ে একটা যৌগ। এটা আসলে কোথায় পাওয়া যায়? এটা মূলত তুমি কয়লা চেনো,
কয়লা, রাস্তার পিচ, অয়েল, পেট্রোল, অকটেন, ডিজেল, এই প্রত্যেকটা পদার্থই হচ্ছে হাইড্রোকার্বন। অর্থাৎ অনেক অনেক দিন আগে আমাদের যে প্রাণী ছিল, বড় বড় গাছের যে ধ্বংসাবশেষ গুলো ছিল, জীবাশ্ম যেগুলো ছিল, যেগুলো আমরা জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহার করি, এগুলো হচ্ছে মূলত আমাদের হাইড্রোকার্বন। তো এই হাইড্রোকার্বনটা প্রথমত দুই ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে অ্যালিফ্যাটিক। অ্যালিফ্যাটিক মানে হচ্ছে ফ্যাট বা চর্বি জাতীয় পদার্থ, ফ্যাট বা কি চর্বি জাতীয় পদার্থ। আর অ্যারোম্যাটিক মানে হচ্ছে সুগন্ধ জাতীয় বা সুমিষ্ট কিছু জাতীয় বোঝাচ্ছে। তো অ্যালিফ্যাটিকটাকে দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে সম্পৃক্ত আর একটা হচ্ছে অসম্পৃক্ত। আবার অ্যারোমেটিকেরও ভাগ আছে, তবে অ্যারোমেটিকের ভাগটা নিয়ে আমরা আলোচনা করবো না, ওটার প্রয়োজন নাই। তবে অ্যারোমেটিকের আমি একটা উদাহরণ দিই চমৎকার। যেমন তোমরা সবাই বেনজিন চেনো, ন্যাপথালিন চেনো। ন্যাপথালিন কিন্তু বিভিন্ন ধরনের টয়লেটে, বাথরুমে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে ন্যাপথালিনের যে গন্ধটা, সেটা কিন্তু দেখবে যে একটু সুমিষ্ট বা একটু মানে মানে কেমন কেমন না, তো ওইটা হচ্ছে মূলত আমাদের অ্যারোমেটিক, বুঝছো? আর অ্যালিফ্যাটিক, ফ্যাট মানে চর্বি, তো ওই চর্বি থেকে মূলত অ্যালিফ্যাটিক নামটা আসছে। আর সেখান থেকে সম্পৃক্ত হাইড্রোকার্বন আর অসম্পৃক্ত হাইড্রোকার্বন দুই প্রকার হাইড্রোকার্বন পাচ্ছি আমরা। সেখান থেকে এখন আমরা সম্পৃক্ত হাইড্রোকার্বনটা ব্যাখ্যা করতেছি। ওকে, তো দেখেন তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বন কি, তোমরা সংজ্ঞাটা লিখে দিবে যে বন্ধনে কার্বন কার্বন একক বন্ধন থাকে তাকে মূলত সম্পৃক্ত বন্ধন, সম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এখন সম্পৃক্ত হাইড্রোকার্বনের একটা চমৎকার সূত্র আছে, সেই সূত্রটা আপনাদেরকে একটু মুখস্থ রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে CnH2n+2। অর্থাৎ সম্পৃক্ত হাইড্রোকার্বনে আমরা এই সূত্রটা দিয়ে যে কোনো ধরনের সম্পৃক্ত যে হাইড্রোকার্বনের মূল যৌগগুলো আছে সেগুলো গঠন করতে পারবো। এখন যৌগগুলো গঠন করতে গেলে আমরা বেশ কয়েকটা রুলস ফলো করব। তার আগে আমি তোমাদেরকে সূত্রগুলো সব লিখে দিচ্ছি। সম্পৃক্ত হাইড্রোকার্বনের সূত্র কি? CnH2n+2। আর যদি তোমাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বনের ক্ষেত্রে দেখাই দিই, অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেহেতু দুই প্রকারের, আচ্ছা তার আগে আরেকটা কাজ করে দিই তোমাদেরকে, আরো একটা পার্ট করে দিই, তাহলে আরো তোমাদের জন্য ইজি হবে। যেমন সম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে যেহেতু একটাই আছে এখানে, এখান থেকে আসবে হলো অ্যালকেন, আর এখান থেকে আসবে হলো আরো দুইটা। একটু ভালো করে বোঝো ব্যাপারটা। এখান থেকে আসবে হলো, তোমাদের জন্য আরো সহজ করে দিলাম, অ্যালকিন। তোমরা এইভাবে ছগাট করবে, ঠিক আছে? পরীক্ষার খাতায় এইভাবে ছগাট করবা, আর বর্ণনাগুলো যেভাবে তোমাদের মাস্টার বই লেখা আছে সেভাবে লিখবা। অ্যালকেন। আর তোমাদেরকে যেটা বললাম যে এই যে কার্বন কার্বন একক বন্ধন, সেটা হলো মূলত এই যে এখানে আছে। কার্বন কার্বন দ্বিবন্ধন, সেটা হলো এই অ্যালকিনে আছে। আর কার্বন কার্বন যে ত্রিবন্ধন, সেটা হলো এই অ্যাল ধরু অ্যালকাইন। অ্যালকাইন, দেখো অ্যালকাইন। তাহলে কার্বন কার্বন ত্রিবন্ধন। দেখো ক্লিয়ার এখন? এবার আসো প্রথমে তাহলে সম্পৃক্ত হাইড্রোকার্বনে কি আছে? সম্পৃক্ত হাইড্রোকার্বনে রয়েছে আমাদের অ্যালকেন। তাহলে প্রথমে আমরা অ্যালকেনটাকে নিয়ে আলোচনা করব। বোঝো ব্যাপারটা? প্রথমে তোমরা এইভাবে পরীক্ষার খাতায় কি করবা, এইভাবে সুন্দর করে শর্ট অঙ্কন করবে। এইভাবে প্রথমে কি আছে? অ্যালকেন। তাহলে অ্যালকেনটা কি? অ্যালকেনটা হচ্ছে কার্বন কার্বন কি থাকবে, একক বন্ধন থাকবে, এবং এটা সূত্র হচ্ছে H2n CnH2n+2। এখন আসো এই সূত্র থেকে যদি আমি মৌল তৈরি করতে চাই, তাহলে আমাদেরকে প্রথমে বেশ কয়েকটা জিনিস মুখস্থ রাখতে হবে। যারা ক্লাস 9 10 এগুলো পড়ছো তারা ভালো জানো, আর যারা নতুন তারা একটু এগুলো শিখে নিবে। দেখো ধরো যে কার্বনের এই n এর মানটা, কার্বনের যে n এর মানটা, n এর মান যদি, অলরেডি বোঝো, কার্বনের n এর মান যদি 1 হয় তাহলে এটার নাম হবে হলো তোমার মিথ। n এর মান যদি 2 হয় তাহলে এটার নাম হবে ইথ। 3 হলে প্রোপ, 4 হলে বিউট, 5 হলে পেন্ট, 6 হলে হেক্স, 7 হলে হেপ্ট, 8 হলে অক্টা, আর 9 হলে ননা, 10 হলে ডিক। ক্লিয়ার? এই 10টা তোমাদেরকে একটু মুখস্থ রাখতে হবে যে n এর মান কখন কোনটা হলে নামটা কি হবে। আমি এখন তোমাদেরকে সহজ ভাষায় উদাহরণ দিই। যেমন দেখো যে তোমাদেরকে এরকম প্রশ্ন করা হবে, তোমাদেরকে এরকম প্রশ্ন করা হবে
কিরকম দেখো, যে মিথেনের মিথেনের পরীক্ষা খাওয়ায় এরকম প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত পাবা, একটা কমন পাবা, ঠিক আছে? দেখো যেমন আমি লিখতেছি, দেখো মিথেনের সংকেত লেখো। কিভাবে উত্তর দিবে? দেখো নামটা দেখো, মিথ, নাম কি? মিথ। মাথার মধ্যে নাও, ভালো করে শোনো। এখানে দেখো দুইটা জিনিস আছে। প্রথমে এই যে মিথ, তারপরে এখানে দেখো মিথেনের মানে কি? এন, মিথ এবং এন আসছে। তাহলে দেখো এখানেও কি আছে? অ্যালকেন, মানে এখানে এন আছে, রাইট? তাহলে এটা বুঝে নিলা যে এটা কিন্তু অ্যালকেনের গ্রুপ। বুঝতে হবে কিন্তু তোমাকে যখন প্রশ্ন করা হবে মিথ এন, তোমাকে বুঝতে হবে এটা কোন গ্রুপ। তুমি কি বুঝলা? প্রথমে আছে মিথ, তার মানে তুমি বুঝে নিলা এন এর মান 1। যখনই দেখতেছো এন, তার মানে বুঝে নিলে এটা হচ্ছে অ্যালকেন। তাহলে এখন আমি যদি এটার সংকেত তৈরি করতে চাই, তাহলে এটার সমাধান হচ্ছে ঠিক এরকম, যে CnH2n + 2 সূত্র লিখবো। তাইলে আমরা জানি n এর মান কত হবে? 1 হবে। 2 × 1 প্লাস হচ্ছে 2। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, 1টা লেখার কোনো দরকার নেই, 2 1 কে 2, 2 আর 2 যোগ করলে 4 হবে। এটাই উত্তর। কত সহজ দেখো, হ্যাঁ? এটার নাম কি? এটার নাম হচ্ছে মিথ এন। আরেকটা উদাহরণ দিচ্ছি আমি, দেখো তোমাদেরকে। যেমন তোমাকে বললাম যে বিউ10 এর সংকেত লেখো। সহজ ভাবে দেখো ভাই, চিন্তা করো, তুমি চিন্তা করো যেটা কোন গ্রুপ। প্রথমে দেখো বিউট, প্রথমে কি আসছে? বিউট। তাহলে এটা এন এর মান কত হবে? দেখো তো বিউট কোথায় লেখা আছে? বিউট 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 5 নম্বরে। তাহলে এন এর মান কত? 5। এখানে কি আছে? একার আছে, মানে এন। এন মানে কি? অ্যালকেন গ্রুপ, অ্যালকেন গ্রুপ। তাই যখন তুমি এটা সমাধান করবে, তখন সমাধানটা কেমন হবে? প্রথমে তাহলে অ্যালকেন গ্রুপের সূত্র কি? CnH2n + 2। তাহলে n এর মান কত? 5। n এর মান কত? 5 প্লাস 2, 5 দুগুণে 10 আর দিয়ে 12। এটি হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? এবার আসো তোমাকে আরেকটা প্রশ্ন আমি দেই। ধরো এবার তোমাকে প্রশ্ন করলো যে ওইটারে দিলাম, ধরো যে প্রথমে মিথেনের গাঠনিক সংকেত কি বা লেখো, এরকম যদি প্রশ্ন করতো, তাহলে তুমি কিভাবে লিখতে? খুব সিম্পল। দেখো মিথেন, তাহলে প্রথমে তোমাকে চিন্তা করতে হবে এটা এন এর মান কত। তার আগে তোমাকে চিন্তা করতে হবে এটা গ্রুপ কি। গ্রুপ হচ্ছে অ্যালকেন, তাই সূত্র কি এটা। তাহলে এখানে এন এর মান মিথ যেহেতু, তাই 1 + 2, তাহলে কত হবে? 4। এবার দেখো এইখানে বলছে কিন্তু গাঠনিক গাঠনিক সংকেত। তাহলে কি চাওয়া হয়েছে? গাঠনিক সংকেত চাওয়া হয়েছে। তো যখনই গাঠনিক সংকেত চাবে, তখন তোমাকে গাঠনিক লিখতে হবে। হ্যাঁ, এই যে সংকেত সংকেত কিভাবে করবে? দেখো প্রথমে খুব সিম্পল, সি আছে কয়টা? একটা সি দিবা, মানে প্রথমে সি দিবা। সি এর যদি জানো তোমরা 4টা, তাহলে 4টা 4 দিকে দাও। হাইড্রোজেন আছে এখানে কয়টা? 4টা। 1 2 3 4 শেষ। কার্বনের হাত কয়টা করে? আমরা কিন্তু দেখো প্রথমেই শিখছিলাম যে মিথেন, মনে করে দেখো মিথেন কার্বন কার্বন একক বন্ধন থাকবে, এটা মাথায় রাখবা। আমি আরো একটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। যেমন এই যে বিউট, আমি যদি এখানে প্রশ্নটা একটু চেঞ্জ করে দিই, সংকেত মানে গাঠনিক সংকেত লেখো, একেবারে যদি বলি গাঠনিক সংকেত লেখো। আচ্ছা গাঠনিক বানানটা ঠিক আছে না? কেমন জানি লাগতেছে না, তোমার বললে হবে। গাঠনিক সংকেত লেখো, তুমি বুঝলে হইলো। তাহলে গাঠনিক সংকেত কি হবে বলো? তাহলে এখানে দেখো সি কয়টা বলো? সি কয়টা? সি আছে 5টা। হলো দেখো সহজ ভাই একদম, এটা তো পারলা নাকি? এখন গাঠনিক কিভাবে পারবা? সি দিবা, 5টা আছে না? 5টা দিবে, 1 2 3 4 5, 5টা সি দিলাম। 5টা সি দেওয়ার পর কাজ কি? 5টা সি দেওয়ার পর তোমাকে কি বলা হয়েছিল? দেখো তো একক বন্ধন, কার্বন কার্বন কি থাকবে? একক বন্ধন থাকবে। কার্বন কার্বন কি বন্ধন? কার্বন কার্বন একক বন্ধন থাকবে। তাহলে এখানে আমরা কার্বন কার্বন কত বন্ধন দেব? একক না দ্বিবন্ধন?
কার্বন কার্বন আমরা এখানে একক বন্ধন দেব, দিলাম। এবার বাকি যে হাতগুলো আছে সেগুলো হাতে সেভাবে পূরণ করে দাও। কত সহজ, হ্যাঁ শেষ। আর হাইড্রোজেন বসাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। দেখছো মজার ব্যাপার হচ্ছে যে হাইড্রোজেন কিন্তু এখানে 12টাই ছিল, মিলে গেছে না অটোমেটিকলি। তার মানে আমি যদি তোমাদেরকে আরো কিছু দেই, যেমন ধরো যে আমি যদি লাস্ট আরেকটা প্রশ্ন তোমাদেরকে দেই, লাস্ট আরেকটা প্রশ্ন, এটা বোর্ডে আসছিল যে বিউট কি এখনো করলাম না। আচ্ছা এবার তাহলে, আচ্ছা বিউট করলাম না কি করলাম, কি বিউটটা 4 নম্বরে ছিল, এই যে দেখছো 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 এতক্ষণ ধরে পেন্টটা করাচ্ছি। তাহলে একটা নাম, একটা কাজ করি আমি, নামটাই চেঞ্জ করে দিই, যেহেতু পেন্ট করাইছি আমি, তাহলে নামটাই করে দিলাম কি পেন্ট, পেন্ট টে নের, ঠিক আছে না? তাহলে আমি সেটা বলবো যে বিউটেন তো আসছিল হচ্ছে প্রশ্নতে, হ্যাঁ বিউটেন, তাহলে আবার ওখানে বিউটেন লিখলাম, বিউটেনের গাঠনিক সংকেত, সংকেত। তাহলে বিউটেন কত আছে বলো, CN H2N প্লাস 2, তাহলে বিউটেন আছে 4 নাম্বার, তাহলে 4 4 দুগুণে কত হবে 8। তোমরা যারা ভুল ধরতে পারছো তার মানে তারা তোমরা মনোযোগী খুবই, ভেরি গুড। এখন আসেন গাঠনিক সংকেত কয়টা, কার্বন 4টা, 1 2 3 4, কি দিবেন 1 1 1, বাকিগুলো তো এই যে হাত। দেখেন কার্বন অটোমেটিকলি এখানে আছে কয়টা, 10টা না, 10টা মিলে যাবে, এই দেখেন 1 2 3 4 5 6 7 8 9, মিললো না, মিললো। তার মানে আমরা আশা করি যদি এরকম অনেকগুলো সংকেত যা মন যায় তাই দেয় আপনারা করতে পারবেন। এবার আসেন আমরা পরের স্টেপে, পরের স্টেপে কি আছে, পরের স্টেপে আছে হলো আমাদের অ্যালকিন। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে CnH2n, সূত্র কি, সূত্র এইটা, আর কার্বন কার্বন কি বন্ধন থাকবে, দ্বিবন্ধন থাকবে। তাহলে ধরেন আপনাদের আমি একটা প্রশ্ন দিলাম, কি প্রশ্ন, প্রশ্নটা হচ্ছে যে মিথিন, দেখেন তো সম্ভব কিনা, মিথিনের সংকেত কত, দেখেন তো এটা হয় কিনা, মিথিন কত ভাইয়া, মিথিন তো 1, তাহলে তাহলে কত হবে CnH2 হইলো, তাই তো কোনো সমস্যা নেই ভাই, এটাই অ্যান্সার নাকি, অনেকে এটা বলবে। এখন যদি বলি গাঠনিক সংকেতটা তৈরি করো, তোমরা যে এই গাঠনিক সংকেত, তাহলে সি হলো একটা, তাহলে তো এখানে ডাবল বন্ড, তাহলে দেবো এখানে ডাবল বন্ড, হাইড্রোজেন তাহলে এখানে, তাহলে দেখো কার্বনের হাত হলো 4টা, দিছো কয়টা অলরেডি 2টা, তাহলে আরো দিতে হবে 2টা, দিলাম। কিন্তু এই হাইড্রোজেন যেটা আছে, হাইড্রোজেনটাকে যখন তুমি বসাবা, দুই দিকে 2টা বসালে, কিন্তু এই জায়গায় কে বসবে, খুব ভালো করে একটু বোঝো, মিথিন কোনোভাবে সম্ভব নয়, মিথিন কোনোভাবে কি নয়, সম্ভব নয়। কিন্তু কেন সম্ভব নয় তুমি একটু লক্ষ্য করো, কারণটা হচ্ছে যখন তুমি এখানে 1 দিছো, যৌগটা হয়েছে কি CH2, যখন তুমি এটার গাঠনিক সংকেত বানাতে যাচ্ছ, তখন দেখো গাঠনিক সংকেতে আমরা জানি কার্বনের যোজনী 4 হবে, 4টা দিতেই হবে। তো আমি প্রথমে 2টা দিলাম, কেন, কারণ হচ্ছে শর্ত অনুযায়ী কার্বন কার্বন দ্বিবন্ধন থাকবে, তো 2টা দিলাম, ভালো কথা। এবার আসো বাকি আরো কার্বনের হাত কয়টা থাকবে, বাকি 2টা থাকবে, কারণ 4টা হাত মিল করতে হবে। তাহলে এখানে একটা H, এখানে একটা H দিলাম, কিন্তু এখানে কি দেবো আমি, এখানে দেওয়ার মতো কোনো কিছু নেই, আর এটা কখনোই ফাঁকা থাকবে না, এটা সবসময় পূর্ণ থাকবে, যার জন্য এটা পসিবল না। কিন্তু কিন্তু তোমাকে যদি আমি এবার আরেকটা প্রশ্ন দেই, ইথিনের সংকেত লেখো, তখন তুমি দেখতে পারবা কিনা, দেখো দেখো, অবশ্যই পারবা, কিভাবে দেখ, তাহলে CnH2n, তাহলে ইথ মানে কি, দেখো ইথ কয় নাম্বার আছে দেখো তো, ইথ, মিথ ইথ, মিথ ইথ 2 নাম্বার, তাহলে 2 দেব, তাহলে কি দেব 2 দেব,
2 দিলাম, তাহলে কত হবে 4 হবে। এবার একটু দেখি মিলে হয় কিনা। তাহলে এবার যখন আমি গাঠনিক সংখ্যা বানাবো তাহলে কার্বন কয়টা আছে ডাবল, তাহলে এখানে কি দেবো আমি ডাবল বন্ড দেবো। তাহলে বাকি যে ফাঁকা হাত তাহলে এখানে দেবো 2টা, এখানে দেবো 2টা। এবার দেখো তো কার্বন আছে কয়টা 4টা, 3 4 মিলছে না? এবার মিলছে না? তার মানে কি এটা মিথিন হবে না, এটা ইথিন থেকে শুরু হবে। এই জন্য ক্লাস 9 হয়তো তোমরা পড়ছিলা যে মিথিন কখনোই সম্ভব না, ইথিন থেকে শুরু হয়। এটা কয়জনে পড়ছিল অনেকের মনে আছে আবার অনেকের মনে নাই, তাতে কিছু করার নেই, এখন থেকে এগুলা শিখে নাও। আশা করি যদি তোমাদেরকে আমি প্রোটিন দেই, যদি আমি বিউটিন দেই পারবা কিনা। আচ্ছা অনেকে বলো যে ভাই পাবো না, আমি একটু তাহলে আরেকটা করাই। যেমন আরেকটা প্রশ্ন করাচ্ছি, দেখো বড় প্রশ্ন কি করা যায় বলতো, হেক্সিন নাকি বড় একটু দেই, হেক্সিন তাহলে কি করবো প্রথমে এটা লিখলাম, তাহলে হেক্সিন কত 6, তাহলে 6 দুগুণে কত 12, তাহলে C6H12। তাহলে গাঠনিক সংখ্যাটা কেমন হবে বলতো, 6টা না কি 1, যে কোনো একটাতে ডাবল বন্ড দিবা, 2 3 4 5 6। ভাই বুঝি নাই কিছু, ভালো করে দেখ, না বুঝলে আমি তোমাকে এইভাবে বুঝাই। প্রথমে 6টা কার্বন দাও, দিলাম 1 2 3 4 5 6, 6টার মধ্যে থেকে যে কোনো একটা জায়গায় ডাবল বন্ড দিবা। তুমি ডাবল বন্ডটা এখানেও দিতে পারো, ডাবল বন্ডটা তুমি এখানেও দিতে পারো, মানে তোমার যেখানে মন চায় তুমি সেখানে ডাবল বন্ডটা দিতে পারো। বাকিগুলোতে একটা বন্ড দিবা, বাকিগুলোতে কয়টা করে বন্ড দিবে, একটা করে বন্ড দিবে। এবার হাত মিলাও, তাহলে এখানে কার্বন পাবে কয়টা 4টে, কিন্তু গ্যাসে কয়টা একটা, আরো একটা 2টা 3টা। এখানে গ্যাসে কয়টা অলরেডি 2টা গেছে, তাহলে আরো পাবে কয়টা 2টা। এখানে গ্যাসে কয়টা দেখো ভালো করে, এইটা কিন্তু অনেকে ভুল করে, এখানে এখানে দিয়ে দিবে, বোকা এটা ভুল করা যাবে না। তুমি অলরেডি দেখো এখানে একটা গেছে, আরো এখানে একটা গেছে, আরো এদিকে 2টা গেছে, তাহলে 3টা গেছে, তার মানে আর একটা পাবে। সেম ভাবে এখানে 2টা গেছে আর এখানে একটা গেছে, তার মানে আরো একটা পাবে। আর এখানে 2টা গেছে তার মানে আরো 2টা পাবে। আর এখানে একটা গেছে তার মানে আরো 1 2 3টা পাবে। এবার তুমি বাকি হাতগুলোকে হাইড্রোজেন বসে দাও, অটোমেটিক মিলে যাবে। একটা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। মজার না? অনেক মজার যদি বুঝতে পারি। লাস্ট হচ্ছে অ্যালকাইন। অ্যালকাইন কি CnH2n-2, CnH2n-2। প্রশ্ন এটা কি হবে, আমি একটু বড় থেকে দিই, এটাও কিন্তু মিথাইন সম্ভব না, হ্যাঁ এটা কিন্তু ইথাইন থেকে শুরু হবে। আমি একটু বড় দিই প্রথমে নাকি, আচ্ছা প্রথমে ইথাইনটাই দিই, ইথাইন তাহলে কি হবে, ঠিক আছে তাহলে কি থাকলো রে, 2 2 4 2 মানে H2 এতটুকু। তাহলে এখানে আমি কার্বন কার্বন দ্বিবন্ধন দিলাম, 3টা দিলাম, 3টে গেছে, এরও 3টে গেছে, তাহলে আরেকটা হাত বাকি থাকলো, আর এরও একটা হাত বাকি থাকলো। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মিলছে? দেখো মিলছে না? 2 2 4 -2 2 হবে, 2টা কার্বন, মাঝখানে ত্রিবন্ধন হবে, কারণ আমি বলছি ত্রিবন্ধন হবে। আর একটা করে হাত বাকি থাকলো, সেই একটা করে হাত হাইড্রোজেন বসলো। এটা যদি না বোঝো আরেকটা বুঝিয়ে দিই, যেমন একটু বড় নেই নাকি, পেন্টাইন, সর্বোচ্চ বড় পেন্টাইন হেক্সেন আছে, এর বেশি দেন। Cn কি হবে, H2n-2, তাহলে এখানে বলো C5 5, তাহলে 5 দুগুণ 10 -2 মানে কত 8। কার্বন কয়টা, একটা 2টা 3টা 4টা 5টা, যে কোনো একটা জায়গায় 3 বন্ধন দিবে, যে কোনো এক জায়গায়। ধরো সাপোজ আমি এখানে দিলাম, কি বলবি এখানে, ধরো যে কোনো একটা জায়গায় 3টা দিলেই হবে। তাহলে এখানে দেখো 3টা দিছি না, তাহলে এখানকার আর একটা হাত পাবে। এখানেও দেখো অলরেডি 3টা গেছে, এই যে এখানকার 3টা গেছে কিন্তু,
তাহলে এও কয়টা হাত পাবে? জাস্ট অনলি একটা হাত পাবে, একটা হাত দিলাম। আর এ দেখো কয়টা পাইছে? একটা পাইছে। তাহলে এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম। একটু ভালো করে দেখো, এ পাইলো তাহলে কয়টা? দুইটা। তাহলে আরো দিব দুইটা, মানে হাত মিলাবা। দেখো মিলছে না? দেখো প্রত্যেকটা কার্বনে চারটা করে হাত পাইছে। তুমি এমন কোনো কার্বন দেখাতে পারবে না যে খালি দুইটা পাইছে বা তিনটা পাইছে বা চারটা পাইছে, মানে চারটে তো পাইছেই, কিন্তু এমন কোনো কার্বন দেখাতে পারবে না যেটা পাঁচটা বা দুইটা তিনটা পাইছে। এবার তুমি হাইড্রোজেন গুলো বসাও। 2 3 4 5 6 7 8। হ্যাঁ, কত সহজ, কত সহজ। সবাই বুঝলে একটু ডান লেখেন। বুঝছেন সবাই? বুঝলে বলেন, গলা ফাটাই গেলাম। কতগুলো স্যালারি হয়েছে? 12টা স্যালারি দিয়েছে খালি। আমি তো ভাবলাম যে 20-30টা স্যালারি হবে, যতগুলো আমি প্রশ্ন পাইলাম রে বাপরে বাপ। হ্যাঁ, বুঝছো সবাই? গুড, ঠিক আছে, তাহলে আমি বিদায় নিই নাকি? লাস্ট ক্লাসে আমি করাবো 12 13 14 এন্ড 15, মানে একেবারে শেষ করবো, সময় যেহেতু নাই। আর তোমরা, আমি বিলিভ করি যে ভাই তোমরা 2024 সালের ক্লাসগুলো করো। যদি না করো তাহলে তোমাদের কি বলবো, আর কিছু বলার নাই। কেন যে করো না আল্লাহ জানে। কেন 2024 সালে কেমিস্ট্রি ক্লাসে কি সমস্যা আছে নাকি? দেখি তো আমি একটু 2024 সালে কেমিস্ট্রি ক্লাস দেখি। 11 12 10 11 12 12 13 14 15, যেমন এই যে ক্লাস টপিক গুলো, কত সুন্দর একটা ক্লাস। হ্যাঁ, এই দেখো কত সুন্দর ভাবে পড়াইছে আমি এখানে। আগের ক্লাসগুলোতে অনেক সুন্দর ভাবে দেখো এগুলো পড়াইছে। কিন্তু তোমরা অনেকে বলো যে এই দেখাইবে না, দেখো এখানে তো সুন্দর ভাবে দেখা যাচ্ছে। হ্যাঁ, তোমরা এই ক্লাসগুলো যে কেন করো না আল্লাহই ভালো জানে। হ্যাঁ, তোমরা এই ক্লাসগুলো একটু করিও, বুঝছো? 2024 সালের ক্লাসগুলো একটু করিও, ভালো হবে তাইলে তোমাদের জন্য। ঠিক আছে, আজকে ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে।